কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। যে অঙ্কগুলো আগামী ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই অঙ্কগুলো খুবই হেল্পফুল হবে। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখো এবং এখান থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে এই ধরনের অঙ্কগুলো আমরা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে দেখতে পাবো। তো দেখো, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে দেখো, সেখানে দেখবে এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম এসেছে। তো আমার মনে হয় তোমরা যদি এখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আপকামিং যে পরীক্ষাটা আসছে গ্রুপ সি আর গ্রুপ ডির, তাতে কিন্তু খুবই তোমাদের হেল্পফুল হবে। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। অঙ্কটা কি বলেছে দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে। এখানে বলেছে দুজন লোক 7জন ছেলে একটি কাজ 4 দিনে করতে পারে। সেই কাজ 4জন লোক 4জন ছেলে 3 দিনে করতে পারে, তাহলে একটি লোক কাজটি কতদিনে করবে। তাহলে আমরা এখানে কি করব, সমস্ত দিন যে সংখ্যাগুলো দেওয়া আছে ম্যানগুলোর সাথে গুণ করে দেবো। তাহলে দেখো, 4 দিয়ে 2 গুণ করলে কত হয় বলো তো, 8 ম্যান, প্লাস 4 সাথে 28 বয়, সমান সমান দেখো এখানে কি হবে, তিন তিন দিন আছে, তাহলে এই ম্যানগুলোর সাথে গুণ করে দাও। তাহলে 3 4 12 ম্যান, প্লাস 3 4 12 বয়। এবার আমরা এখানে কি করব, বয় আর ম্যান একদিকে নিয়ে যাব। আচ্ছা বলো তো, 8 জন ম্যান থেকে যদি আমি কি করব এখানে, না এটা 8 জন ম্যানটা আমি করবো না, মাইনাস আসবে। তাহলে আমি এটা কি করব, এটাকে আমরা অন্যভাবে লিখি। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে লিখবো। এখানে লিখলাম 28 বয় -12 বয়, সমান সমান দেখো 12 ম্যান, আর এদিকে 8 জন গেলে কি হবে, 8 ম্যান। তাহলে আমি এখানে কি বলতে পারি, 16 বয় সমান সমান 4 ম্যান। তাহলে বলো তো, একজন ম্যান সমান কতজন বয়, 4 জন বয় না? ওকে। এবার দেখো আমি লাস্টের যে ইকুয়েশনটা বলেছে সেটা ধরেই আগাচ্ছি। তাহলে দেখো এখানে বলেছে 4 জন লোক ও 4 জন ছেলে 3 দিনে করতে পারে। তাহলে দেখো আমাদের একটা লোক কদিন, তাহলে আমাকে সবগুলোকে ম্যানে ট্রান্সফার করতে হবে, তাই তো? তাহলে দেখো আমরা এখানে লিখলাম কি, 4 জন লোক তো আছেই, 4 ম্যান লিখলাম, প্লাস আচ্ছা 4 জন ছেলে মানে কতজন ম্যান বলো তো, একজন ম্যান না? পেয়েছি তো আমরা এখানে, এই যে পেয়েছি। ঠিক আছে, তাহলে একজন ম্যান, তাহলে সমান সমান কত হলো, 5 জন ম্যান করে কতদিন এই কাজটা, 3 দিনে। ওকে। এবার বলেছে একজন ম্যান কতদিনে করবে, তাহলে একজন হলে কি হবে, বেশি দিন টাইম লাগবে। তাহলে বেশি মানে গুণ করে দাও, দিলে হবে কত, 15 দিন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে। তো পরের অঙ্কে যাই, চলো। দেখো এই অঙ্কটা কি বলেছে, 5টি ভেড়ার দাম সমান সমান 8টি ছাগলের দামের সমান। 30টা ছাগল সমান সমান 3টি গরুর দামের সমান। তাহলে 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে। তাহলে খুবই ভালো কথা। তাহলে দেখো আমরা এখানে লিখছি ভেড়া ইজ টু ছাগল। ঠিক আছে, তাহলে এখানে কত বলা আছে, তাহলে আমরা লিখবো 8:5। আচ্ছা, তারপরে দেখো আমরা এখানে কি লিখছি, ছাগল ইজ টু গরু। ওকে, তাহলে এখানে কি বলা আছে, তাহলে এখানে হবে 3:30। ওকে, তাহলে দেখো এইটাকে আমি একটু ছোট করে নিই, তাহলে কি হবে, 1:10 করে নিতে পারবো। তাহলে আমি এখান থেকে যেটা পাবো, ভেড়া ইজ টু ছাগল ইজ টু গরু, অনুপাতটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, বাংলার দয় নিয়মে গুণ করে দেব। তাহলে দেখো এখানে গুণ করো, 8 আর 1 কে 8 ইজ টু 5 1 কে 5। আচ্ছা, এটা হবে 5 10 এ 50। তাহলে আমরা কি পেলাম, এই যে এটা কি পেলাম, আমরা এখানে মূল্যের অনুপাতটা পেলাম, তাই না? দামের অনুপাতটা পেলাম। এবার আমরা কি করব, এখান দিয়ে সংখ্যার অনুপাত বের করবো। তার জন্য আমাদের কি করতে হবে, এই তিনটেকে লসাউ করতে হবে। বলো তো এই তিনটের লসাউ কত হয়, না এই তিনটের লসাউ হয় 200। আচ্ছা বলো, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সংখ্যার অনুপাত। ওকে, সংখ্যার রেশিও পাবো, সংখ্যা। ঠিক আছে, তাহলে সংখ্যার রেশিও আমরা পাবো। তাহলে এখানে দেখো কি লিখবো, তাহলে এটা 8 দিয়ে যদি 200-কে ভাগ করো কত হয় বলো, 8 25 200। ওকে, 5 দিয়ে 200-কে ভাগ করো 40, আর 50 দিয়ে 200-কে ভাগ করো হবে 4। তাহলে আমরা সংখ্যা রেশিও পেলাম 25:40:4। আচ্ছা, এখানে বলেছে 50টি ভেড়ার বদলে কটা গরু পাওয়া যাবে। তাহলে 25 যদি 50 হয়,
তাহলে 25-এর কত গুণ? 2 গুণ। তাহলে আমরা 4 সমান কত বলতে পারি? 4-এর 2 গুণ করে দাও, 8টি। তাহলে 50টি ভেড়ার বদলে আমরা 8টি গরু পাবো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে 10,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে? তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো ম্যাক্সিমাম তোমাদের যে স্যাররা করান বা ইউটিউবে অনেক স্যার আছেন যারা এগুলো সূত্র ফেলে করবে, কিন্তু আমরা সূত্র ফেলে করব না। কিভাবে করব? আচ্ছা বলো তো, 10,000 টাকার 1 বছরের সুদ, সরল সুদ বা সুদ কত হয় বলো? 10,000 টাকার 1 বছরের 10% হারে সুদ কত হয়? ঠিক আছে না? তাহলে এখান থেকে শূন্য শূন্য উড়িয়ে দাও, তাহলে এখানে কত হয় বলো তো? 1,000 টাকা। তাহলে এটা আমি প্রথম বছরে ফার্স্ট ইয়ারে কি পেলাম? সুদ পেলাম। ঠিক আছে, 10,000 টাকা 10% প্রথম বছরে 1,000 টাকা পেলাম। আচ্ছা বলো দ্বিতীয় বছরে তো আর একটা 1,000 পাবো, কারণ চক্রবৃদ্ধি সুদ মানে সুদের ওপর সুদ। তাহলে আর একটা 1,000 টাকা পেলাম, প্লাস এই যে 1,000 টাকা পেয়েছিলাম প্রথম বছরে, এর উপরে একটা সুদ দেবে না? তাহলে 1,000-এর 10% কত হয়? 100। 100 টাকা। তাহলে এটা আমরা পেলাম সেকেন্ড ইয়ার। ওকে, দ্বিতীয় বছরে এই সুদটা পেলাম। আবার তৃতীয় বছরে কিভাবে? আবারও একটা আমরা 1,000 পাবো। ঠিক আছে, তাহলে এই প্রথম 1,000টার জন্য ফের একটা 100 পাবো, এই দ্বিতীয় 1,000টার জন্য আবার কি আরো একটা 100 পাবো। আর তৃতীয়, এখানে যে দ্বিতীয় বছরে 100 টাকা আছে তার 10% কত? 10 টাকা। তাহলে এই হলো আমার 3 বছরের টোটাল, 3 বছরের সুদ পেয়ে গেলাম। তাহলে আমি এখান দিয়ে সব কটা যোগ করে দাও, দিলে কত হবে বলো তো? 3,000, তিনটে 1,000, তাহলে তিনটে 100 মানে 300 প্লাস 10। তাহলে আমি এখান দিয়ে টোটাল করলে কি পাবো? 3,310। এবার বলেছে আমার মোট দাম, মানে মোট সুদ আসল কত হবে? তাহলে এর সাথে আসলটা যোগ করে দাও, 10,000 টাকা। তাহলে বলো তো আমাদের অ্যান্সার কি হবে? 13,310 টাকা। তাহলে আমাদের অ্যান্সার অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে বলেছে কি, যদি কোনো বর্গের প্রত্যেক বাহু দ্বিগুণ করে দেয়া হয় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা একটা বাহু ধরে নিলাম এ। ঠিক আছে, একটা বাহু ধরে নিলাম এ। আচ্ছা, বর্গক্ষেত্রের আহ বাহুর ক্ষেত্রফল বের করতে হয় কি করে? তাহলে বাহুর মানে ক্ষেত্রফলের সূত্র কি বর্গক্ষেত্রের? না, বাহু স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার। আচ্ছা দেখো এবার বলেছে বাহুটাকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে আমরা বাহু তো এ ধরেছিলাম, তাহলে দ্বিগুণ মানে 2 হবে। এটা বলেছে যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে? না, 2 এর হোল স্কোয়ার মানে কি 4 a স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগে এ স্কোয়ার ছিল, এখন ক্ষেত্রফল হয়ে গেছে 4 a স্কোয়ার। কত বেড়েছে বলো? তাহলে এখান থেকে স্কোয়ার মাইনাস দিয়ে দাও, দিলে হবে কত? 3 a স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কত পার্সেন্টেজ বেড়েছে সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে 3 a স্কোয়ার বেড়েছে কার উপরে? না, এ স্কোয়ারের উপরে। তাহলে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে এ স্কোয়ার কেটে দাও, তাহলে আমাদের কি হবে? 300% আমাদের বেড়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখো, বলেছে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখলো যে 80 মিটার দীর্ঘ একটি ট্রেন তাকে 8 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? তাহলে দেখো আমরা স্পিড বের করার নিয়ম তোমাদের আমি আগের যে অঙ্কগুলো আমি করিয়েছি সেখানে আমার স্পিড কিভাবে বের করতে হয় তার নিয়ম বলে দিয়েছি। মানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে যে 3টে জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা আমি প্রিভিয়াস অঙ্ক যেখানে করিয়েছি, মানে আগের যে এগুলো করিয়েছি ওখানে আছে। তাহলে তোমরা যদি দেখতে চাও ওই ভিডিওগুলো দেখে নাও, দেখলে তোমাদের বুঝতে পারবে। আচ্ছা, স্পিড বের করার নিয়ম কি? না, স্পিড বের করতে হলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ওকে, ডিস্টেন্স বাই টাইম করলে আমরা স্পিড পেয়ে যাবো। আচ্ছা, এখানে ডিস্টেন্স কত বলেছে বলো তো? 80। টাইম কত বলেছে? 8 সেকেন্ড। আচ্ছা, আমাদের কিলোমিটারের স্পিডটা জানতে চাই, এখানে তো সেকেন্ডে দেওয়া আছে। কিলোমিটার বের করার জন্য কি হবে? 18-র 5 দিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এটা দিয়ে করলে কত হবে? 10। 5 দিয়ে 10 কাটো, 2। তাহলে কত হবে? 18 × 36 কিমি পার আওয়ার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই।
দেখো বলেছে কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরাজিতে পাস করে এবং 70% পরীক্ষার্থী অঙ্কে পাস করে, তাই পরীক্ষাতে 20% উভয় বিষয়ে ফেল করে, মানে ওই পরীক্ষাতে 20% উভয় বিষয়ে ফেল করেছে। যদি ওই পরীক্ষাতে উভয় বিষয়ে 2500 পরীক্ষার্থী পাস করে তবে কতজন পরীক্ষার্থী ছিল সেটাই বের করতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, আমাদের ইংলিশে কতজন পাস করেছে, 60% বলেছে, আর ম্যাথে কতজন পাস করেছে না 70%। তাহলে এই দুটোকে পাসগুলো যোগ করে দাও, তাহলে 60 + 70, তাহলে যোগ করলে আমাদের কত হয় বলো তো, 130। ওকে। আচ্ছা দেখো বোথ পাস করেছে কি, বোথে কত পাস করেছে, বোথ পাস বলেছে কত, বোথ পাস বলেনি আমাদের, বোথ পাসটা আমরা বের করবো। দেখো 20% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে পাস করেছে কি, আমাদের টোটাল তো 100% ধরি তাই না, তাহলে 100% যদি থেকে 20% ফেল করে যায় তাহলে পাস করেছিল কত, 80 জন, তাই না, 100 জনের মধ্যে 80 জন পাস করেছিল, কিন্তু আমাদের বোধ পাস তো বেরিয়েছে 130, তাহলে কতজন এক্সট্রা বেরোলো এখান দিয়ে দেখো তো, তাহলে এখান দিয়ে বেরোলো 50, তাই না। তাহলে এই 50, এই 50 যে বোধ, তাহলে বলেছে উভয় বিষয়ে পাস করেছিল 50, তাহলে এই 50 যদি আমাদের কি হয় না 2500 হয়, ঠিক আছে, এই 50 যদি আমাদের 2500 হয় তাহলে 100 সমান কত বের করতে হবে, করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাহলে ইন্টু 100 করে দাও, তাহলে এখান থেকে এটা কাটো 2, তাহলে আমাদের হয়ে যাবে 5000, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আচ্ছা এর পরের অঙ্ক দেখো, যদু ও মধু 25,000 টাকা একটি গাড়ি কিনে 26,250 টাকায় বিক্রি করলো। গাড়িটি কেনবার সময় যদু মধুর 1/2 টাকা দিয়ে থাকলে মধু লভ্যাংশ থেকে কত টাকা পাবে। আচ্ছা বলো তো, 25,000 টাকা জিনিসটা যদি 26,250 টাকায় বিক্রি করে তাহলে লাভ হলো কত, লাভ হলো 1250 টাকা না, ভালো করে দেখো, 1250 টাকা কিন্তু তাদের লাভ হয়েছে। আচ্ছা যদু মধুর থেকে কত গুণ টাকা বেশি দিয়েছে, 1/2, তাহলে 1/2কে আমরা লিখতে পারি না 3/2, ঠিক আছে, তাহলে 3/2 এর মধ্যে জানতে চেয়েছে মধু কত, তাহলে এই টাকাটা দিয়েছিল যদু আর এই টাকাটা দিয়েছিল মধু। আচ্ছা এই দুটোর যোগফল কত বলো তো, 5, তাহলে আমি বলতে পারি 1250 টাকার মধ্যে মধু দিয়েছিল 5 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে এখান থেকে এটা কাটো 5 দিয়ে, 5 25, 125, আর এদিকে একটা শূন্য, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 500 টাকা, তাহলে মধু কত টাকা পাবে না 500 টাকা পাবে, তার অ্যান্সার হয়ে যাবে 500। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটাররা 80% ভোট দিয়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের কত শতকরা ভাগ পেয়েছেন। তাহলে দেখো, তাহলে আমরা ধরে নিই যদি 100 জন ভোটার হয় তার মধ্যে 80 জন ভোট দিয়েছে, ভালো কথা, তো এর 65% যে জিতেছে সে পেয়েছে, তাহলে এর 65% কত হয় সেটা বের করলেই তো আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে শূন্য শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো 13, এবার 2 দিয়ে কাটো 4, সরি 4, তাহলে 4 13 কত হয় বলো তো 52, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পরের অঙ্কে যায়। দেখো এখানে একটা বলেছে গুণ দিয়েছে, মানে সিম্পলিফিকেশনে অঙ্ক দিয়েছে, তো এইটার মান কত সেটাই জানতে চেয়েছে। আচ্ছা বলো তো -2 এর কিউ মানে কত, আমি লিখতে পারি না -8, ওকে, তাহলে দেখো এবার ইনটু, আচ্ছা বলো তো এবার বলেছে -1/2 কিউ মানে তাহলে -1/8 হবে, ওকে, ইনটু দেখো 0.2 এর কিউব, তাহলে 0.2 এর কিউব মানে কত 0.008, ওকে, তাহলে দেখো এবার -8, -8 এখান থেকে কেটে দাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 0.008, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো বুঝতে পেরেছো, পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, কয়লার দাম 20% বৃদ্ধি পেলে একটা পরিবার কয়লার ব্যবহার শতকরা কত কমালে কয়লার খরচ একই থাকবে। তাহলে দেখো ধরে নিই আগে কয়লার দাম ছিল 100 টাকা, এখন হয়েছে কত 120 টাকা, ওকে, ঠিক আছে, এটাকে কেটে ছোট করে দাও 20 দিয়ে, 5×20 = 100, আর এখন হয়েছে 6×20 = 120, তাহলে 5 টাকার
যে কয়লা পাওয়া যেত এখন সেটার দাম হয়েছে 6 টাকা। তাহলে আমার যদি খরচ একই রাখতে হয় তাহলে কি করতে হবে, 6 টাকাতে 1 টাকা কমাতে হবে। তাহলে কি হবে না 1/6, আচ্ছা 1/6 মানে আমরা কত পার্সেন্টেজ বলতে পারি, অ্যান্সার হবে 16/2-3। তোমরা বলবে স্যার এটা কি করে করলেন, হ্যাঁ এগুলো তোমাদেরকে শিখে রাখতে হবে, কারণ কি দেখো 1/4 মানে আমরা কত জানি, 25% না। তো এইরকম 1/2 মানে কত, 50%। এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু পরীক্ষাতে এই ধরনের অঙ্ক কুইক তোমরা করে আসতে পারবে, না হলে কিন্তু তোমাকে ভাগ করে ভাই দেখতে হবে, সেই টাইমটা যাবে। তোমরা যদি কুইক করতে চাও তাহলে এগুলো তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। তো চলো অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 25 মিটার ইন্টু 60 মিটার আয়তকার একটি প্রাঙ্গণকে কিছু বর্গাকার টাইল দিয়ে বাঁধতে হবে। টাইলের দৈর্ঘ্য 20 সেমি হলে মোট টাইল কতগুলো লাগবে সেটাই জানতে চেয়েছে। আচ্ছা আয়তকার প্রাঙ্গণের ক্ষেত্রফলের সূত্র কি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো এখানে আমার টাইল বলেছে সেমিতে, আর আমাদের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য ক্ষেত্রফল কি বলেছে মিটারে, তাহলে আমাকে প্রত্যেকটাকে সেমিতে নিয়ে যেতে হবে। আচ্ছা সেমিতে নিয়ে যেতে কি করবো না, প্রত্যেকের সাথে 100 গুণ করে দাও, তাহলে 25-এর সাথে 100 গুণ করে দাও, 2500 ইন্টু এর সাথে 100 গুণ করে দাও, দিলে হবে 1600। এটাই সেমিতে চলে এলো, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বর্গাকার টাইলের ক্ষেত্রফলের সূত্র কি, মানে বাহু স্কয়ার, তার মানে কি 20 × 20, এটা দিয়ে ভাগ করে দাও, দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। শূন্য শূন্য উড়িয়ে দাও এখান দিয়ে, তাহলে 4 দিয়ে কাটো, 4×4 = 16, 4×25 কত 100, আর ওদিকে এক্সট্রা আরো দুটো শূন্য আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার 10,000। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো বলেছে একটি দেয়াল ঘড়িতে 5টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, তো 8টা বাজতে কত সময় লাগবে। তাহলে দেখো 5টা বাজতে 5 সেকেন্ড লাগে, তাহলে কত মাঝখানে কত সেকেন্ডের বিরতি চলে, কটা বিরতি চলে না 4টে বিরতি চলে। তো এই 4টে বিরতির জন্য লাগে 5 সেকেন্ড, ঠিক আছে 5 সেকেন্ড লেগে যায়। তাহলে এবার বলেছে 8টা বিরতি মানে কি, 7টার জন্য 7টা বিরতি লাগবে, 8টার মধ্যে 8টা বাজতে 7টা বিরতি লাগবে, তাহলে কত সময় লাগবে, তাহলে কি হবে 5 × 7/4। তাহলে দেখো 35/4, 35/4 মানে আমাদের কি হবে, 35কে 4 দিয়ে ভাগ করে দাও, 4×8 = 32, আর ওদিকে 3 পড়ে থাকে, তাহলে 3-এর 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 8×3=4 সেকেন্ড। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে এই অঙ্কটা কি বলেছে, তো চারটি সংখ্যা 0.5, 0.25 এর স্কোয়ার, 0.36 আর √0.5 এর মধ্যে সব থেকে বড় কোন সংখ্যাটা সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা দেখো এখানে তো আমরা কি বলতে পারি না, 0.5 মানে কি 0.50 লিখতেই পারি। আচ্ছা 0.25 এর স্কোয়ার মানে কত না 0.25, ওকে। আর 0.36 আছে, ওটা যেরকম আছে এরকম রেখে দাও, রেখে দিলাম। আচ্ছা আমাদের এবার বের করব এই যে রুটের মধ্যে 0.5 আমরা বের করব কিভাবে। দেখো এখানে যদি কোনো স্কোয়ার নাম্বার থাকতো তাহলে তোমরা কিন্তু ইজিলি রুট করে বের করে দিতে পারতে। ধর এখানে যদি 16 থাকতো তাহলে আমাদের রুট তুলে দিলে হবে 4, কিন্তু এখানে তো 0.5 আছে, ছেলেদের মধ্যে কিন্তু এইটাই একটা সব থেকে বড় ভীতের কারণ যে কিভাবে এখান থেকে আমরা মানে বের করবো এটাকে ভগ্নাংশে। তাহলে দেখো আমরা কি এত সহজ তোমাদেরকে আমি শেখাবো, এটা তোমরা যদি সেইভাবে রপ্ত করো এই ধরনের অঙ্ক তোমাদের কাছে আর কোনো সমস্যাই হবে না। তো আমরা কি করব দেখো, তো এইটা আমরা লিখতে পারি কি √50/100, পারি তো লিখতে। আচ্ছা √50/100 মানে আমি কি লিখতে পারি, এখানে √50, কেন 50 তো স্কোয়ার হয় না, তাহলে 100 স্কোয়ার হচ্ছে 10, এটা লিখলাম। আচ্ছা এবার দেখো √50 যদি আমি স্কোয়ার করতে চাই মানে কি করব, তাহলে দেখো এখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে 50-এর আগে কোন স্কোয়ার সংখ্যা বা 50-এর পরে স্কোয়ার সংখ্যা যে কোনো একটা তোমাকে নিতে হবে, কাছাকাছি যে সংখ্যাটা স্কোয়ার নাম্বারটা আছে সেটা নিতে হবে। আচ্ছা দেখো তো এখানে 50-এর কাছে স্কোয়ার নাম্বার কত 49, ওকে। আর এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে 50 হয়ে যাবে। এবার এটাকে আমরা কি করব স্কোয়ার লাগিয়ে দেবো, তাহলে সরি এটাকে রুট লাগিয়ে, স্কোয়ার বলছি না, সরি বলছি ভুল বলছি, এটাকে রুট লাগিয়ে দেবো, তাহলে রুট লাগিয়ে দিয়ে কত হবে বলতো 7, বা প্লাস। এবার দেখো এখানে যে একটা আছে না, এইটাকে এই যে 7 বেরিয়েছে ডবল সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে,
ঠিক আছে, 14 দিয়ে ভাগ করে দিতে হবে। ওকে, তার মানে যদি এখানে এখানে যদি 8 হতো তার ডবল সংখ্যা 16 দিয়ে ভাগ করতাম। তাহলে আমরা কি করব, এটা কিন্তু তোমাদের একটু করে দেখতে হবে, কারণ 14 দিয়ে আমাকে 1 কে ভাগ করতে হবে, তাই না? তাহলে দেখো 1 ছোট, তাহলে দশমিক খাও, খায় একটা শূন্য নাও, ঠিক আছে, ফের একটা শূন্য দিয়ে একটা শূন্য নাও। তাহলে বলো তো কত 14, 100 কাছে 7 দিয়ে গুণ করো, 7 14 98, তাই না? তাহলে এখানে কত নামলো 2, দশমিকের জন্য একটা শূন্য। দেখো 14 একে 14, আবার দেখো এখানে কত 6 শূন্য। আচ্ছা আবার দেখো এখানে কত নেব, 4 14 56, তাই না? তাহলে এখানে 56 নাও, আবার 4 আসবে, তাহলে আর নিব না, তাহলে এটা নিলাম। তাহলে আমাদের কি হলো, না আমাদের যে সংখ্যাটা বেরোলো সেটা কি বেরোলো, আমাদের যে সংখ্যাটা বেরোলো 7 প্লাস 0.0714। তাহলে আমি যদি এটা লিখি কি হবে, না 7.0714। তাহলে এটা আমাদের মান বেরোলো কত, না এইটার মান বেরোলো 7.0, √15 মান বেরোলো 7.0714, বা এখানে দেখো 10 আছে না, তাহলে 10-এর জন্য আমরা কি করবো, এক ঘর আগে দশমিক নিয়ে নেব। তাহলে কি হবে 0.707, আমরা দশমিকের পরে 3টে সংখ্যা পর্যন্ত নেব, ওগুলো আর না নিলেই হবে। তাহলে আমাদের কি হবে, √0.5 এর মান কি আসবে, না 0.707। তাহলে বলো তো সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটা, না √0.5। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। দেখো একটি কাজ এ 10 দিনে, বি 15 দিনে করে, সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি শেষ করলো, কাজটির জন্য তারা 168 টাকা পেলে সি কত টাকা পাবে সেটাই জানতে চেয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, এই ধরনের যে দিন সংখ্যাগুলো দেয়া আছে না, তাদের লসাগু বের করে ফেলা। আচ্ছা বলো তো 10 15 আর 5-এর লসাগু কত হয়, 30। আচ্ছা তোমরা বলবে স্যার এত কিভাবে করলে, দেখো এগুলো না তোমরা যত প্র্যাকটিস করবে তত মুখস্থ হয়ে যাবে, মুখস্থের মতো হয়ে যাবে। আচ্ছা বলো তো 10 15 আর 5 কোথায় গিয়ে সবগুলো এক জায়গায় মেলে, 30-এ গিয়ে সবার একসাথে গুণ করলে মিলে যায়। তাহলে যেখানে তারা সবাই মিলে সেটাই হয় তাদের লসাগু। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, 3টে দাগ টানবো আমরা। কেন, দেখো এ বি আর হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা দেখো এ 10 দিনে করে, মানে প্রত্যেক দিন সে কত পার্ট করে করে, প্রত্যেক দিন সে 3 পার্ট করে করে, সেই জন্য 30 পার্ট করতে তার 10 দিন লেগে যাচ্ছে। বি কত পার্ট করে করে, বি 15 দিনে করে, মানে প্রত্যেক দিন 2 পার্ট করে করে, সেই জন্য তার 30 করতে 15 দিন টাইম লেগে যাচ্ছে। আচ্ছা সি সাহায্য নিয়ে তারা 5 দিন এসে, মানে একসাথে তারা করলে 5 দিন সময় লাগে, মানে প্রত্যেক দিন তারা কত পার্ট করে করছে, না 6 পার্ট করে। দেখো 5 দিয়ে 30-কে ভাগ করে দাও, দিলেই 6 পার্ট। আচ্ছা দেখো এখান দিয়ে আমরা কি এবিসি থেকে এবার এবি যদি বাদ দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি। তাহলে সি কত করে করে বলো তো, সি 1 করে করে। তাহলে আমরা এখানে A:B:C কি পেলাম, না A:B:C পেলাম 3:2:1। আচ্ছা এবার বলো তো সি এখান থেকে কত টাকা শেয়ার পাবে, তাহলে সি পাবে, দেখো এটাকে যোগ করো, 5 আর 1 6, 6-এর মধ্যে সি পাবে 1 টাকা, ধরো 6 টাকার মধ্যে সি পেলো 1 টাকা। তাহলে আমার জানতে চাইছে 168 টাকার মধ্যে সে কত পাবে। 6 দিয়ে 168-কে ভাগ করে দাও, তাহলে 6 দিয়ে ভাগ করো, 6 দোকানে 12, আর ওদিকে 48, 6 আসতে 48, মানে 28 টাকা সে পাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একজন মাঝি স্রোতের অনুকূলে ও প্রতিকূলে গতিবেগ যথাক্রমে 15 কিমি/ঘন্টা ও 9 কিমি/ঘন্টা স্থির জলে নৌকার বেগ কত। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে জাস্ট একটা মেথড তোমাদের মনে রাখতে হবে, যে মেথডটা মনে রাখলে এই স্রোতের অঙ্ক তোমরা কোনোদিন ভুল করবে না, এবং কত কম সময়ের মধ্যে তোমরা করে আসতে পারবে সেটা যদি তুমি, আমি যে মেথডটা দেখাবো সেটা যদি রপ্ত করতে পারো, কয়েক সেকেন্ড এই ধরনের অঙ্কগুলো নেমে যাবে। আগে মেথডটা দেখো তারপর অঙ্কটা বলছি। তাহলে দেখো আমি এখানে প্রথম মাঝখানে লিখবো স্থির জল, স্থির জল, ওকে, তারপর লিখলাম স্রোত, ওকে, তারপর লিখেছে অনুকূল, ওকে। আচ্ছা এখানে আবার লিখবো স্রোত, আর এখানে লিখবো প্রতিকূল,
ওকে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, স্থির জলের দিক থেকে যখন আমরা আহ, অনুকূলের দিকে যাব তখন স্রোতের বেগ, ধরো স্রোতের বেগ, স্থির জলের বেগ এক্স, স্রোতের বেগ ওয়াই, ঠিক আছে, যখন অনুকূলের দিকে যাব তখন এই দুটো যোগ হবে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, যখন প্রতিকূলে যাব তখন এক্স থেকে স্রোত সবসময় একই থাকবে মান দুদিকেই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে এক্স মাইনাস ওয়াই, এটাই হবে প্রতিকূল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, স্থির জল বের করব কিভাবে, না অনুকূল প্লাস প্রতিকূল, ওকে, বাই 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো স্থির জল, স্থির জলের বেগ পেয়ে যাব। বোঝাতে পেরেছি? জাস্ট এইটুকু মেথড যদি তুমি মনে রাখো তাহলে দেখবে এই ধরনের অঙ্ক করতে জাস্ট তোমার কয়েক সেকেন্ড লাগবে। তো চলো এবার অঙ্কটা আমরা যাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো, আমার জানতে চেয়ে স্থির জল, তাহলে আমি মাঝখানে লিখলাম স্থির জল। আচ্ছা, এখানে লিখবো স্রোত, এখানে লিখবো অনুকূল, আচ্ছা এখানে লিখবো স্রোত, আর এখানে লিখবো প্রতিকূল। ওকে, প্রতিকূলে আমি লিখে ছেড়ে দিলাম। আচ্ছা, আমার তো বলেছে আহ, অনুকূলে যাচ্ছে কত 13 কিমি পার ঘন্টা, তাহলে অনুকূলে গেছে 13 কিমি পার ঘন্টা, প্রতিকূলে গেছে 9 কিমি পার ঘন্টা, আমার স্থির জল বের করতে বলেছে। তাহলে স্থির জলের নিয়মটা কি বলেছিলাম, এই দুটো যোগফল 2/2, তাহলে 9 + 13/2 করলে কত হয় বলো তো, 9 আর 13 যোগ করলে হবে 22, 22/2 মানে 11, তাহলে স্রোতের বেগ কত 11 কিমি পার ঘন্টা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, কারণ তোমাদের লাইক আর কমেন্টস আমাকে উদ্বুদ্ধ করবে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও আনতে।